হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের কাছ সামনে নিয়ে আসছি হিসাব বিজ্ঞানের বেসিক নিয়ে কিছু আলোচনা করব। সো আমি দীপ্ত সরকার, বিবিএ ফিনান্স, এমবিএ ব্যাংকিং ইন্স্যুরেন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়, সিএমএ চলমান আমার আছে। সো আজকে যে টপিকটা দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আপনাদের সবারই মোটামুটি একটু ধারণা আছে। দুতরফা দাখিলা পদ্ধতি বলতে বোঝায় যে পদ্ধতির মাধ্যমে আমরা হিসাব বিজ্ঞানের দুইটা পক্ষ থাকে। আমরা জানি হিসাব বিজ্ঞানের একটা ডেবিট থাকে এবং একটা ক্রেডিট থাকে। এই ডেবিট ক্রেডিটটাকে আমরা এই টপিকে আলোচনা করব আজকে। আচ্ছা, দুতরফা দাখিলা পদ্ধতির এখন যে টপিকটা দেখতেছি আমরা, দুইটা পাল্লা দেখতেছি, আমরা দাড়ি পাল্লা দিয়ে বোঝাচ্ছি। একটা পক্ষে কি করতেছে, সুবিধাটা গ্রহণ করতেছে, আরেকটা পক্ষে সুবিধাটা প্রদান করতেছে। যে সুবিধাটা গ্রহণ করতেছে তাকে আমরা দেখতেছি দাতা বলতেছি, যে সুবিধাটা প্রদান করছে তাকে আমরা গ্রহীতা বলতেছি। এই দাতা এবং গ্রহীতা এগুলা নিয়ে আলোচনা করা হয় দুতরফা দাখিলা পদ্ধতিতে। এই দাতা গ্রহীতা থেকে আমরা মূলত কি কি পাইছি? বেসিক্যালি ডেবিট এবং ক্রেডিট। এই ডেবিট ক্রেডিট নিয়ে পুরো হিসাব বিজ্ঞানটা, আপনি ক্লাস নবম শ্রেণীতে হিসাব বিজ্ঞান পড়েন, দশম শ্রেণীতে পড়েন, বিবিএতে পড়েন, এমবিএতে পড়েন, আপনি যদি অ্যাকাউন্টিংয়ে পিএইচডিও করতে চান, আপনার ডেবিট ক্রেডিট সম্পর্কে আপনার প্রপার আইডিয়া থাকতে হবে। সো আজকে আমাদের আশা করি এই লেকচারটা শোনার পরে আপনারা সবাই ডেবিট ক্রেডিট সম্পর্কে খুবই ইজিলি হিসাব বিজ্ঞান সম্পর্কে একটা ভালো একটা ধারণা হয়ে যাবে। আচ্ছা, হিসাব বিজ্ঞানের ফাদার আমরা জানি প্রতিটা সাবজেক্টেরই কোনো না কোনো ফাদার থাকে, মানে প্রতিটা সাবজেক্টেই কোনো না কোনো উদ্যোগ ইনোভেশন করেছে যে ব্যক্তিটা, তাকে আমরা বেসিক্যালি ফাদার বলে থাকি। সিমিলারলি হিসাব বিজ্ঞানের ফাদার হলো লুকা প্যাসিওলি। তার সম্পর্কে একটু আমরা জানি। ইতালির গণিতবিদ লুকা প্যাসিওলি 1494 সালে দুতরফা দাখিলা পদ্ধতি বর্ণনা করেন। এটি হিসাব বিজ্ঞানের একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। এ পদ্ধতিতে প্রতিটা লেনদেনে দুইটা পক্ষ থাকে, একটা একটি হলো গ্রহীতা আর একটি হলো দাতা। এই পদ্ধতিতে লেনদেনের সাথে জড়িত পক্ষ দুটি বিচার করে সমপরিমাণ টাকা দ্বারা ডেবিট করে। এখন যদি আমরা বুঝতে চাই, হিসাব বিজ্ঞানের ফাদার হলো লুকা প্যাসিওলি। এই সুন্দর মহান ব্যক্তিটা লুকা প্যাসিওলি। তিনি তার সম্পর্কে একটু সহজ করি। তিনি 1494 সালে দুতরফা দাখিলা পদ্ধতি বর্ণনা করেন। এই 1494 সালে দুতরফা দাখিলা পদ্ধতি যে বইটা ছিল সেখানে 5টা ভাগে ভাগ করা হয়েছিল বইটা, এবং সেই বইটার তৃতীয় ধাপে দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়। এবং তৃতীয় ধাপে তার একটা বিখ্যাত একটা গ্রন্থ আছে, আমরা লুকা প্যাসিওলি জানি। সেই গ্রন্থটা হলো সুমা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনালিটা। এই গ্রন্থটার তৃতীয় ভাগে দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। এবং এই দুতরফা দাখিলা পদ্ধতির মূল কনসেপ্ট হলো, এখানে আমরা প্রতিটা লেনদেনের যেমন দুইটা পক্ষ থাকে, আমরা জানি যে কোনো লেনদেনে দুইটা পক্ষ থাকে, একটা পক্ষ ডেবিট আর একটা পক্ষ ক্রেডিট। তাহলে যে পক্ষ সুবিধা গ্রহণ করে তাকে আমরা বলি ডেবিট, যে পক্ষ সুবিধাটা প্রদান করে তাকে আমরা ক্রেডিট বলি। তাহলে ডেবিট বলতে বুঝি আমি যদি কোনো কিছু আমার কাছে আসে, আমি যেখান থেকে সুবিধা পাচ্ছি, যেখান থেকে আমার প্রফিট হচ্ছে। বেসিক্যালি আমি সাপোজ একটা নর্মাল উদাহরণ দিই, যেমন আপনি একটা প্রতিষ্ঠান থেকে একটা আসবাবপত্র ক্রয় করেছেন। যদি আপনি একটা আসবাবপত্র ক্রয় করেন তাহলে আপনার কাছে কি আসলো? আসবাবপত্রটা আসলো, এবং আপনার কাছ থেকে কি চলে গেল? টাকা চলে গেল। ধরলাম আমি 10,000 টাকা দিয়ে আসবাবপত্র ক্রয় করেছি। তাহলে 10,000 টাকা দিয়ে যেহেতু আমি আসবাবপত্র পারচেস করছি বা ক্রয় করেছি, তার ফলে আমার কাছে কি আসলো স্যার? আসবাবপত্র আসলো। তাহলে আসবাবপত্র হিসাব আমরা ডেবিট করেছি, এবং আমার কাছ থেকে কি চলে গেল? নগদ টাকা চলে গেল। যেহেতু আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, তাহলে নগদান হিসাবটা আমি কী করলাম? ক্রেডিট করলাম। তাহলে এই যে ডেবিট এবং ক্রেডিট, এবং এই ডেবিট ক্রেডিট, ডেবিটের জন্য আমি যেমন 10,000 টাকা বসাইছি, ক্রেডিটের জন্য আমি 10,000 টাকা বসাইছি, এই ডেবিট ক্রেডিটটা সমপরিমাণ টাকা বিশ্লেষণ করা যায় দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে। আচ্ছা, এখন দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আমরা যেটা জানলাম, যেখানে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করা যায়। এখন এই দুতরফা দাখিলা পদ্ধতির কিছু মূলনীতি আছে, যেমন দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা বলতে বুঝি কি আমরা নর্মালি? দ্বৈত মানে বোঝাচ্ছে, নর্মালি আমরা বুঝতে পারি দুইটা সত্তা বোঝায়। সেম যদি আমরা প্রতিটা লেনদেনের, আমরা জানি একটু আগে আমরা দেখে আসলাম প্রতিটা লেনদেনের দুইটা পক্ষ থাকে,
একটাকে যেমন আমাদের ডেবিট করতে হয়, আরেকটাকে আমরা সমপরিমাণ টাকা দ্বারা ক্রেডিট করতে হয়। এখন এই যে ডেবিট ক্রেডিট দুইটা পক্ষ থাকে প্রতিটা লেনদেনের, একটা থাকে ডেবিট আর একটা থাকে ক্রেডিট। এই ডেবিট ক্রেডিটকেই বেসিক্যালি দ্বৈত সত্তা বলে। এখন দাতা গ্রহীতা এক পক্ষ সুবিধা গ্রহণ করে, এক পক্ষ সুবিধা প্রদান করে। তারপরে আমরা 3 নম্বর দেখেছি ডেবিট ক্রেডিট করা। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতি মূল কনসেপ্ট আমরা যেটা জেনেছি, প্রতিটা লেনদেনকে ডেবিট ক্রেডিট করতে হয়। তাহলে ডেবিট এবং ক্রেডিট করলাম, যেমন আমি একটু আগে আমরা উদাহরণ দিয়েছিলাম 10,000 টাকা দিয়ে আসবাবপত্র ক্রয় করেছে। তাহলে 10,000 টাকা দিয়ে যেহেতু আমি আসবাবপত্র ক্রয় করেছি, তাহলে আমার কাছে যে আসবাবপত্রটা আসলো সেই আসবাবপত্রটাকে আমি ডেবিট করলাম, এবং আমার কাছ থেকে যে নগদ টাকাটা চলে গেল সেই নগদ টাকাকে আমি ক্রেডিট করলাম। এখন আসবাবপত্র হলো 10,000, নগদও হলো 10,000। এখন এই ডেবিট ক্রেডিটের মাধ্যমে আমরা জানতে পারলাম এই প্রতিষ্ঠানে আমার কাছে কি পরিমাণ আসবাবপত্র কত টাকার আছে, আমার কাছে কত টাকা আসবাবপত্র আছে, আমার কাছে কত টাকা নগদ আছে। তাহলে আসবাবপত্র যেহেতু দেখা যাচ্ছে আমাদের কাছে 10,000 টাকার আসবাবপত্র আছে, এবং আমার কাছে নগদ যেহেতু ক্রেডিট করেছি, তাহলে আমার কাছ থেকে 10,000 টাকা নগদ কমে গেছে। আচ্ছা, সমান অঙ্কে আদান প্রদান। এই যে 10,000 টাকা দিয়ে আসবাবপত্র কিনলাম, এখন আমি সমান অঙ্কে আদান প্রদান করছি। সাপোজ আমি যদি উদাহরণ দিয়ে বুঝাই, আমি এখানে যেমন আমরা দেখেছি 10,000 টাকা দিয়ে আসবাবপত্র কিনছি, তাহলে আসবাবপত্র কিন্তু ডেবিট পাশে 10,000ই বসানো হয়েছে এবং ক্রেডিট পাশেও 10,000 টাকা বসানো হয়েছে। তাহলে এইটা আমরা সমান অঙ্কে আদান প্রদান করতে পেরেছি। নাম্বার 5, সামগ্রিক ফলাফল। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতি যেমন মূল কনসেপ্ট ছিল প্রতিটা লেনদেনকে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করা, এবং তার মাধ্যমে আমরা একটা সামগ্রিক ফলাফল পাই। যেমন একটা প্রতিষ্ঠানে, যে কোনো প্রতিষ্ঠানে প্রতি বছর অডিট করা হয়, এবং সেই অডিটররা যখন অডিট করতে আসে মানে নিরীক্ষা করতে আসে, তখন তার প্রতিষ্ঠানে মূলত ভুল ভ্রান্তি খুঁজে বের করার তারা চেষ্টা করে। প্রতিষ্ঠানে আসলে কি ভুল হয়েছে, নাকি কোনো প্রতারণা করেছে, না কোনো টাকার পরিমাণ বেশি কম তারা দেখিয়েছে, সেইটাকে যাচাই করা যায়, মানে সেটার ভুল ভ্রান্তি খুঁজে পাওয়া যায় ডেবিট ক্রেডিটের মাধ্যমে। যদি আমরা দেখি এক পক্ষে ডেবিটে আমি 1 লাখ টাকা বসাইছি, ক্রেডিটে আমি 10,000 টাকা বসাইছি, তখন আমরা বোঝা যাচ্ছে আমার প্রতিষ্ঠানে ভুল আছে। তখন আমরা সামগ্রিক একটা ফলাফল, মানে অডিটর একটা সামগ্রিক ফলাফল জানতে পারে ডেবিট ক্রেডিট জানা থাকলে, ডেবিট ক্রেডিটের মাধ্যমে। কারণ যে কোনো আমরা লেনদেন, আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুতকরণ শিখব, তখন দেখব আর্থিক বিবরণী প্রস্তুতের মধ্যে সম্পদ থাকে, দায় থাকে, মালিকানার সত্ত্ব থাকে, আয় থাকে, ব্যয় থাকে। এখন আমার প্রতিষ্ঠানের সম্পদ কতটুকু আছে, সম্পদ আমার কি ডেবিটে আছে না ক্রেডিটে আছে, দায় ডেবিটে আছে না ক্রেডিটে আছে, মালিকানার সত্ত্ব ডেবিটে আছে না ক্রেডিটে আছে, আয় ব্যয়, এগুলো সব কিছু সম্পর্কে আমরা একটা তথ্য জানতে পারি, যেটা আমরা ডেবিট ক্রেডিটটা মূলত জানা থাকলে আমাদের জন্য এটা সহজ হয়ে যায়। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে আমরা একটা সামগ্রিক ফলাফলও আমরা জানতে পারছি। দুতরফা দাখিলা পদ্ধতির কিছু সুবিধা আছে, যেমন এখানে বলা আছে দুতরফা দাখিলা পদ্ধতির কিছু সুবিধা আছে, যেমন 1 নাম্বারটা আমরা যেটা দেখতেছি পরিপূর্ণ হিসাব সংরক্ষণ করা। তাহলে আমরা দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে একটা প্রতিষ্ঠানে পরিপূর্ণ হিসাব সংরক্ষণ করতে পারি। কিভাবে পারি স্যার? দেখতে পারি আমার প্রতিষ্ঠানে ডেবিটে আছে কত টাকা, ক্রেডিটে আছে কত টাকা। তাই ডেবিট ক্রেডিট যখন দেখতে পারি, টাকার পরিমাণ দেখতে পারি, কত পরিমাণ আমার কাছে ডেবিটে আসলো, কত পরিমাণ টাকা আমার চলে গেল, তাহলে সব কিছু জানা থাকলে আমরা একটা পরিপূর্ণ হিসাব সংরক্ষণ করতে পারি। 2 নাম্বারটা লাভ লোকসান নিরূপণ। তাহলে আমার প্রতিষ্ঠানে লাভ লোকসান নিরূপণের ক্ষেত্রে আমরা যেটা জানবো, আমার প্রতিষ্ঠানে আয় কতটুক হয়েছে, আমার প্রতিষ্ঠানে ব্যয় কতটুক হয়েছে। যখন আমি আয় থেকে ব্যয়টা বাদ দিই, তখন আমরা মূলত লাভ লোকসান নিরূপণ করতে পারি। তারপরে আমরা যখন গাণিতিক শুদ্ধতার যাচাই বলবো, গাণিতিক শুদ্ধতার যাচাই যেটা শিখবো আমরা, রেওয়ামিল বলে একটা টপিক আছে আমাদের, তখন আমরা শিখবো রেওয়ামিলে গাণিতিক শুদ্ধতা যাচাই করে। সেখানেও আমার বলা থাকে প্রতিটি লেনদেনে ডেবিট ক্রেডিট আইডেন্টিফাই করা। তাহলে পুরো হিসাব বিজ্ঞান সম্পর্কে যতগুলো আমরা টপিক পড়তেছি, সব জায়গায় একই কথা বলা আছে, ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করা। তারপরে আর্থিক অবস্থা নিরূপণ, আর্থিক অবস্থা সম্পর্কে জানা যায়। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলে, যেমন আপনার কাছে আজকে সকালবেলা 100 টাকা আছে, আপনি এই 100 টাকা নিয়ে একটা লাইব্রেরিতে গেলেন। এখন সে লাইব্রেরিতে 100 টাকা নিয়ে যখন গেলেন, সেখান থেকে আপনি 20 টাকার দিয়ে একটা কলম কিনলেন। তখন আপনি লাইব্রেরিয়ানকে, লাইব্রেরি
যেই লাইব্রেরিতে আপনি 20 টাকা দিয়ে কলম কিনলেন, সেখানে আপনি 100 টাকা দিলেন, সে আপনাকে 80 টাকা ফেরত দিল। তখন আমরা দেখতেছি আমার কাছে যেহেতু সকালবেলা বা শুরুতে ছিল 100 টাকা, কিন্তু আমার কাছে দেখা যাচ্ছে এখন আছে 80 টাকা। তাহলে এই যে 20 টাকা পরিবর্তন হয়েছে, তা আমরা আর্থিক অবস্থার পরিবর্তন বলে এটাকে। তারপরে ভুল ভ্রান্তি ও জালিয়াতি প্রতিরোধ। হিসাব বিজ্ঞানের মাধ্যমে বা দুতরফা দাখিলা পদ্ধতি ডেবিট ক্রেডিট জানলে আমরা যখন প্রতিষ্ঠানে প্রতিটা বড় বড় যত কোম্পানি আছে সব কোম্পানিতে আমরা দেখে থাকি, সব কোম্পানিতে ভুল ভ্রান্তি খুঁজে বের করে অডিটররা, যেটাকে আমরা নিরীক্ষা স্বাস্থ্য বলি বা নিরীক্ষক, যার কাজ হলো ভুল ভ্রান্তি খুঁজে বের করা, যেটাকে আমরা অডিটর বলে থাকি। ব্যয় নিয়ন্ত্রণ। আমার হিসাব বিজ্ঞানে যেমন আমরা দুতরফা দাখিলা পদ্ধতি ডেবিট ক্রেডিট সম্পর্কে জানি, ব্যয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা নেক্সট চ্যাপ্টার যখন আমরা উৎপাদন ব্যয় শিখব, তখন আমাদের বলা থাকবে প্রত্যক্ষ খরচ কত টাকা, পরোক্ষ খরচ কত টাকা, তা আমরা ফিক্সড খরচ কত টাকা, স্থায়ী খরচ, ভ্যারিয়েবল, এগুলো সম্পর্কে আমরা ওভারঅল আইডিয়া জানতে পারবো। তাহলে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে পারবো। তখন আমি ফিক্সড খরচ কমায় দিব নাকি আমি ভ্যারিয়েবল খরচগুলো কমায় দিব, সেগুলো সম্পর্কে আমরা আইডিয়া জানতে পারবো বেসিক্যালি যদি আমরা ডেবিট ক্রেডিট সম্পর্কে প্রপার আমাদের জানা থাকে। মোট দেনা পাওনাদার নির্ণয় করা। তাহলে দুতরফা দাখিলা বই দেনা পাওনাদার, যেমন দেনা বলতে আমরা বেসিক্যালি পাওনাদারকেই বুঝি, আর পাওনা বলতে আমরা দেনাদারকে বুঝি। তাহলে দেনা পাওনা পরিমাণও আমরা জানতে পারতেছি, সঠিক পরিমাণ নির্ধারণ করতে পারছি, সহজে প্রয়োগ করতে পারতেছি। একটা প্রতিষ্ঠানে আমি সহজে জানতে পারতেছি প্রতিষ্ঠানে ডেবিটে কত টাকা আছে, ক্রেডিটে কত টাকা আছে। তারপরে সার্বজনীন স্বীকৃত হিসাব বলা হয় দুতরফা দাখিলা পদ্ধতিতে, কারণ এই হিসাবের মাধ্যমে একটা প্রতিষ্ঠানের ডেবিট এবং ক্রেডিট সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। হিসাব। এখন আমরা হিসাব বিজ্ঞানের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, যে টপিক যেটাকে আমরা হিসাব বলে থাকি। লেনদেনের সংক্ষিপ্ত শ্রেণীবদ্ধ বিবরণীকে হিসাব বলে। আমরা একটু আগে দেখেছিলাম, আমাদের আগের স্লাইডটায় দেখেছি, আর 10,000 টাকা দিয়ে যখন আমি আসবাবপত্র ক্রয় করেছিলাম, তখন আমার কাছে আসবাবপত্র আসছে এবং নগদ টাকা চলে গেছে। তখন আসবাবপত্র কে আমরা জানি আসবাবপত্র এক প্রকার সম্পদ, নগদ এক প্রকার কি সম্পদ। তাহলে দেখা যাচ্ছে এখানে একদিকে সম্পদ আমার বাড়লো, আরেকদিকে সম্পদ আমার কমে গেল। তাহলে সম্পদ যখন আমার কাছে বেড়েছে তখন আমি সম্পদকে ডেবিট করেছি, সম্পদ আমার কাছে যখন কমে গেছে তখন আমি সম্পদকে ক্রেডিট করেছি। তাহলে হিসাবের মাধ্যমে আমরা বেসিক্যালি জানতে পারবো এখন আমাদের কত ধরনের হিসাব আছে এবং কোন হিসাবকে আমরা কি বলে থাকি, কোন হিসাবের নিজস্ব জের কোনটাকে ডেবিট বলবো, কোনটাকে ক্রেডিট বলবো। তাহলে আধুনিক পদ্ধতিতে হিসাবকে আমরা 5টা ভাগে ভাগ করেছি: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় ব্যয়। এখন স্যার সম্পদ বলতে কি বুঝি? আমরা লেনদেনের মধ্যে শিখব। সম্পদ বলতে বেসিক্যালি আমরা বুঝি 1 সেকেন্ড পরে হলেও আমি যেটা থেকে আমি সুবিধা পাবো। আমি আবারও বলছি, 1 সেকেন্ড পরে হলেও আমি যেখান থেকে সুবিধা পাবো সেটা আমার সম্পদ। সাপোজ আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই, আপনার কাছে নগদ টাকা আছে, আপনার হাতে 1000 টাকা আছে। এখন আমি 1 সেকেন্ড পরে চাইলেও আপনি সেই 1000 টাকা খরচ করতে পারবেন, আপনার মনের মতো করে যা কিনতে মন চায় আপনি কিনতে পারবেন। তাহলে আপনি এটা থেকে সুবিধা পাচ্ছেন, তাহলে এটা আপনার কাছে সম্পদ। আর দায় বলতে বোঝায় 1 সেকেন্ড পরে হলেও আপনি যেই সম্পদটা কারো কাছ থেকে টাকা নিয়েছেন সেটা আপনাকে দিতে বাধ্য। আপনি ব্যাংক থেকে 1 লাখ টাকা ঋণ নিয়েছেন, এখন আপনি 1 সেকেন্ড পরে হলেও ব্যাংকের টাকাটা আপনার পরিশোধ করতে হবে, কারণ আপনি ব্যাংকের কাছে দায়বদ্ধ, এটা আপনি বাধ্য, এটা আপনি দিতেই হবে। তখন সেটাকে আমরা দায় বলি। আর মূলধন বলতে বোঝায়, মূলধনটাকে আমরা মালিকানা সত্ত্ব হিসাবে বলতে পারি। যেমন মালিকের যে সম্পত্তির উপর বেসিক্যালি অধিকার থাকে আমরা সেটাকে মূলধন বলি বা মালিকানা সত্ত্ব বলি। যেমন মালিক একটা প্রতিষ্ঠানে টাকা দিয়েছে, যেমন তখন মালিক যখন প্রতিষ্ঠানে টাকা দিয়েছে তখন মালিকের অধিকারটা কোথায় আছে? তার মূলধনের উপর অধিকার আছে, প্রতিষ্ঠানে লাভ হলো সেখানে তার অধিকার আছে, মালিক চাইলে সেখান থেকে টাকা উত্তোলন করতে পারতেছে, মালিক চাইলে সেখান থেকে টাকা খরচ করতে পারতেছে। এটা মূলত মালিকের অধিকার থাকে, সেটাকে মালিকানা সত্ত্বরই একটা পার্ট মূলধন বলে থাকি। আয় বলতেছে আমরা আয় ব্যয়, প্রতিষ্ঠানে যদি কোনো লাভ হয় সেটা আমরা আয় বলতেছি, প্রতিষ্ঠান থেকে বিভিন্ন কারণে আমরা খরচ করতেছি সেটা আমরা ব্যয় বলতেছি। এখন আমরা দেখব আসলে কোন হিসাবটাকে কি বলি আমরা। তাহলে কোন হিসাবটাকে কি বলা হয়? কোন হিসাবটাকে ডেবিট বলে, কোনটা ক্রেডিট বলে। যেমন সম্পদ সে নিজে হলো ডেবিট, দায় হলো ক্রেডিট, মূলধন হলো ক্রেডিট, আয় হলো
ক্রেডিট এবং ব্যয় হলো ডেবিট। তাহলে এই যে 5 প্রকার হিসাবটা আমরা আধুনিক পদ্ধতিতে দেখতেছি, সম্পদ নিজে হলো ডেবিট, দায় হলো ক্রেডিট, মূলধন হলো ক্রেডিট, আয় হলো ক্রেডিট, ব্যয় হলো ডেবিট। এখন ডেবিট ক্রেডিট বলতে কী বোঝায়? আমরা এখানে দুইটা জিনিস দেখতেছি, দুইটা বাচ্চা দেখা যাচ্ছে। তারা কি করতেছে স্যার? একজন কি করতেছে, খুবই খুশি হয়ে যাচ্ছে, আরেকজনে খুবই টেনশনের মধ্যে আছে। এখন যে খুশি হচ্ছে সে ভাবতেছে তার কাছে তো টাকা আসতেছে, তার কাছ থেকে নগদ টাকা অনেক কিছু আছে, তার টাকা খালি আসতেছে, তাই সেই টাকা দিয়ে সে যে সব কিছু কিনে ফেলতে পারবে, দুনিয়ার যা কিছু আছে সে ভাবতেছে এটা। সে ভাবতেছে টাকা, আমার কাছে টাকা আসো, সেই টাকা দিয়ে আমি সব কিনে ফেলবো, আমার যখন যা মনে চায়। সেজন্য এখন তার কাছে যে জিনিসটা আসতেছে সে সেটাকে ডেবিট বলতেছে, খুশিতে ডেবিট মনে দিতেছে। আর আরেকজনে খুবই টেনশন, হতাশার মধ্যে আছে, সে সব সময় হতাশায় আছে, সে ভাবতেছে তার কাছে খালি সব কিছু চলেই যায় তার কাছ থেকে, যেই আসে তার কাছে সেই চলে যায়, সেই জন্য তাকে সে ক্রেডিট বলতেছে। আমি সিম্পলি একটা উদাহরণ দিয়ে বুঝাই, যেটা আপনারা কেউ অন্যভাবে নেবেন না। যেমন এই ছেলেটা ভাবতেছে তার কাছে শুধুমাত্র খালি তার গার্লফ্রেন্ড একটার পর একটা আসতেছে, সে খুব খুশি হয়ে যাচ্ছে, তখন সে সেই হিসাবটাকে, সেই নামটাকে সে ডেবিট করলো। আর সে ভাবতেছে তার কাছে যেই আসে না কেন সেই চলে যায়, এখন সে সব সময় হতাশায় থাকে। তাহলে তার কাছ থেকে যা আসতেছে, তার কাছে একটা গার্লফ্রেন্ড আসছিল, সে চলে গেছে তারা ছেড়ে, তখন সে সেটাকে বেসিক্যালি ক্রেডিট করবে। আর সে ভাবতেছে তা আমার কাছে তো আসবে, টাকা আসে, সব আসে, আমার কাছে সব আসে, তাহলে আমি সব কিছুকে কী করবো? ডেবিট করব। আচ্ছা, ডেবিট ক্রেডিট। ডেবিটের মধ্যে আমরা যেটা দেখব, ডেবিট ক্রেডিট এখানে বলা আছে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় যদি বাড়ে ডেবিট, দায় যদি বাড়ে ক্রেডিট, আয় যদি বাড়ে ক্রেডিট, মূলধন বাড়লে ক্রেডিট। এখানে মূলত যে জিনিসটা মনে রাখতে হবে, যে যার প্রকৃত হিসাব যেটা সে বাড়লে সেটাই হবে। যেমন সম্পদ নিজে যেহেতু ডেবিট, সে বাড়লেও ডেবিট, ব্যয় নিজে যেহেতু ডেবিট, সে বাড়লে ডেবিট। এরকমভাবে মনে রাখবে, যার প্রকৃত হিসাব যেটা সে বাড়লে সেটাই হবে, আর যার প্রকৃত হিসাব যেটা সে যদি কমে যায় তার বিপরীত হিসাব করবে। যেমন সম্পদ হ্রাস, মানে সম্পদ যদি কমে যায় সে হবে ক্রেডিট, ব্যয় কমলে ক্রেডিট, দায় কমলে ক্রেডিট, দায় কমলে ডেবিট, দায় যদি কমে যায় ডেবিট হবে, কারণ দায় বাড়লে আমরা জানি ক্রেডিট, তাহলে সে যদি বাড়ে ক্রেডিট, তাহলে দায় কমে গেলে কি হবে? ডেবিট। আয় কমে গেলে ডেবিট, মূলধন কমে গেলে ডেবিট। এখন ডেবিট ক্রেডিট করার জন্য আরেকটু সহজ আমি যদি সিম্পলিভাবে বুঝতে চাই, তাহলে স্যার আমরা সবসময় মনে রাখবো এই মাত্র ডেবিটের 4টা, ক্রেডিটের 4টা, এগুলো দিয়ে আপনি পৃথিবীর যত জার্নাল আছে, যত লেনদেন আছে, যত কিছুই আছে, আপনি ডেবিট ক্রেডিট ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন, আশা করি আমি। তাহলে ডেবিট বলতে কি বুঝি? ডেবিট আমরা চিন্তা করব, প্রশ্ন করব, আমার কাছে যদি কোনো কিছু আসে তাহলে সেটা ডেবিট। তারপরে ক্রেডিটে কি বলছি? আমার কাছ থেকে যদি কোনো কিছু চলে যায় তাহলে হবে ক্রেডিট। এটা পৃথিবীতে যারা টিচার আছে সবাই কথা বলবে, বাট আরেকটু ডিফারেন্ট কিছু চিন্তা করবেন। যেমন আমি যেটা বলতেছি এইগুলো দিয়ে আপনি সব পারবেন ডেবিট ক্রেডিট। যেমন প্রথমটা বলা আছে কি পাইছি, যে কোনো লেনদেনকে আপনি প্রশ্ন করবেন কি পাইছি, এটা দিয়ে প্রশ্ন করলে ডেবিট। কে পাইছে? হিসাবের নাম। ক্রেডিট হলো কি গেছে, কার গেছে, হিসাবের নাম। যেমন আমি বললাম 10,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হলো, কি পাইছি? কিছুই পাই নাই। কে পাইছে? স্যার ব্যাংক পাইছে, তাহলে ব্যাংক হিসাব কি? ডেবিট। আর কি গেছে? টাকা গেছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। এখন আমরা পরে যেটা দেখব, এই যে ডেবিট ক্রেডিট যতটুকু দেখলাম সেগুলো দিয়ে আমরা সলভ করার চেষ্টা করব ডেবিট ক্রেডিট করা যায় কিনা। যেমন জনাব হাসান নগদ 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করছে, তাহলে সে যেহেতু 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করছে, আমরা প্রশ্ন করি তাহলে আমার কাছে কি আসছে? স্যার নগদ এত টাকা মূলধন নিয়ে, তাহলে নগদ টাকা পাইছি, নগদান হিসাব ডেবিট। আমার কাছ থেকে কী গেছে? মূলধন চলে গেছে, তাহলে মূলধন হিসাব আমি ক্রেডিট করলাম। তারপরে দেখতেছি অফিসের জন্য আসবাবপত্র ক্রয়। তাহলে অফিসের জন্য যদি আমি কোনো কিছু ক্রয় করি তখন আমরা সেটাকে বলে থাকি অফিস সরঞ্জাম। অফিসের জন্য যা কিছুই ক্রয় করি না কেন সেটাকে আমরা অফিস সরঞ্জাম বলি। তাহলে আমি কিনেছি, আমার কাছে আসছে কি? আসবাবপত্র, তাহলে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। আমার কাছ থেকে কি গেছে? নগদ টাকা গেছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। 3 নাম্বারটা দেখি, কর্মচারীদের বেতন প্রদান। তাহলে কি পাইছি?
কিছুই পাই নাই। কে পাইছে? কেউই পায় নাই। হিসাবের নাম কি? বেতন। তাহলে বেতন হিসাব ডেবিট। তাহলে আমরা বেতন হিসাব ডেবিট। আমার কাছ থেকে কী গেছে? নগদ টাকা গেছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। তারপরে 4 নাম্বারটা বলছে পণ্য ক্রয়। তাহলে পণ্য যদি কি ক্রয় করি, যে কোনো হিসাব, পণ্য চেক এগুলো নিজস্ব কোনো হিসাব হয় না, তার সাথে যদি ডেবিট থাকে, ক্রেডিট থাকে, সেটাকে আমরা ধরি। তাহলে পণ্য ক্রয় কী পাইছি স্যার? পণ্য পাইছি, তাই পণ্য হিসাব বলা যায় না। ক্রয় হিসাব ডেবিট। আর কি গেছে আমার কাছ থেকে? নগদ টাকা গেছে, নগদান হিসাব ক্রেডিট। তারপরে 5 নাম্বারটা সলভ করি। ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে কে পাইছে? ব্যাংক পাইছে, ব্যাংক হিসাব ডেবিট। কী গেছে? টাকা গেছে, নগদান হিসাব ক্রেডিট। 6 নাম্বার বলেছে পণ্য বিক্রয় করা হলো 18,000 টাকায়। তাহলে আমি একটা পণ্য কিনেছি, আমি বিক্রি করে দিয়েছি 18,000 টাকা। তা 18,000 টাকায় যদি পণ্য বিক্রি করি, আমি কি পাইছি? নগদ টাকা পাইছি, তাই নগদান হিসাব ডেবিট। আমার কাছ থেকে কী চলে গেল? যেহেতু আমি পণ্য বিক্রি করছি, পণ্যটা চলে গেছে, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। 7 নাম্বার বলছে বিজ্ঞাপন বাবদ চেক প্রদান করা হলো 7,000 টাকা। বিজ্ঞাপনের জন্য 7,000 টাকাতে চেক দিছি, তাহলে বিজ্ঞাপন এক প্রকার খরচ, তার মানে কি পাইছি? বিজ্ঞাপন হিসাব ডেবিট। কি গেছে? চেক গেছে, চেক মানে ব্যাংক হিসাব ক্রেডিট। কমিশন পাওয়া গেল, তারপরে ব্যাংকের নিকট সুদ প্রদান। আশা করি বাকিগুলো আমরা সবাই ইজিলি এই পদ্ধতিটা ফলো করলে আমরা খুব সহজেই ডেবিট ক্রেডিট আইডেন্টিফাই করতে পারবো। তাহলে আমাদের এই আজকের টপিকটা ডেবিট ক্রেডিট ছিল, লেকচারটা। আশা করি আপনারা এখান থেকে যা যা পড়েছেন সেগুলো দিয়ে আপনাদের উপকার হবে এবং সেগুলো দিয়ে আপনি সহজেই ডেবিট ক্রেডিট আইডেন্টিফাই করতে পারবেন। সো সবাই ভালো থাকবেন। এ পর্যায়ে আজকের ক্লাসটা আমরা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।